নমস্কার, ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অরিজিৎ, আপনাদের চ্যানেল ইনভেস্ট বেঙ্গলিতে আপনাদেরকে স্বাগত করছি। যাই হোক, আজকের আমাদের টপিক রয়েছে সেটা হচ্ছে যে স্টুডেন্ট লাইফ বা ছাত্রাবস্থা, সেখানে কেন আপনি ইনভেস্ট করবেন, বা যারা আমার ভাই বোনেরা দেখছো ছাত্রছাত্রী, তোমরা কেন স্টুডেন্ট লাইফ থেকে ইনভেস্ট করবে সেটা নিয়ে আমাদের আলোচনা। কিংবা আপনারা এটাও ভাবতে পারেন যে যারা বিগিনিয়ার, যারা শুরুর দিকে শেয়ার বাজারে এখন ইনভেস্ট করছেন, ইনভেস্ট করা সবেমাত্র শুরু করেছেন, তাদেরও এই এপিসোডটা খুব কাজে লাগবে। তাই দেখতে থাকুন আমাদের এই এপিসোডটা। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের জানাতে চাইছি যে আমাদের জয়েন বাটনটি চলে এসছে। যারা আইফোন থেকে দেখছেন তাদের জানাই যে জয়েন বাটনের জন্য আপনাদেরকে ব্রাউজার থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি খুলতে হবে। আর যারা অ্যান্ড্রয়েড থেকে দেখছেন, অ্যান্ড্রয়েড ফোন থেকে, তাদেরকে সাবস্ক্রাইব করলে তারপর জয়েন বাটনটি দেখাচ্ছে। জয়েন বাটনে ক্লিক করলে কী কী বেনিফিট পাচ্ছেন সেটা ওখানে একটি ভিডিও আছে, সেখানে আমি বলে দিয়েছি। আমরা আজকে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেন স্টক মার্কেটে ইনভেস্ট করা উচিত। দ্বিতীয়ত পয়েন্ট হচ্ছে স্টক মার্কেটে ইনভেস্ট করার সময় আপনাকে কি কি লক্ষ্য রাখতে হবে। তৃতীয় পয়েন্ট হচ্ছে স্টক মার্কেটে আপনি যখন ইনভেস্ট করবেন তখন আপনার কত টাকা বিনিয়োগ করা উচিত। এবং চতুর্থ পয়েন্ট হচ্ছে স্টক মার্কেটে বিনিয়োগ করার সময় কোথায় ইনভেস্ট করবেন। এবং পঞ্চম সর্বশেষ পয়েন্ট, স্টক মার্কেটে ইনভেস্ট করার সময় আপনি কোন ভুলগুলো এড়িয়ে চলবেন। তাই চলুন শুরু করা যাক আজকের এপিসোড। স্টুডেন্ট লাইফ থেকে কেন বিনিয়োগ করা উচিত সেই বিষয়ে বলতে গেলে প্রথমেই বলতে পারা যায় যে দেখুন, আমাদের ভারতবর্ষের একটা কালচার রয়েছে, সেটা হচ্ছে স্টক মার্কেটে ইনভেস্ট না করার। অন্যান্য দেশে স্টক মার্কেটে ইনভেস্ট করার কালচার থাকে, আমাদের দেশে স্টক মার্কেটে ইনভেস্ট না করার কালচার রয়েছে। এবং মাত্র 3% মানুষ স্টক মার্কেটে ইনভেস্ট করে, যেটা আমেরিকার ক্ষেত্রে 50%-এর থেকে বেশি। এবং আমেরিকা একটি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেখানে মানুষ জানে যে বিজনেস তার সুবিধা এবং অসুবিধাগুলো কী। কিন্তু আমাদের এখানে আমরা আমাদের মানসিকতাটাই এমন ডিফেন্সিভ ওয়েতে তৈরি করেছি যে আমরা বহু ছাত্রছাত্রীদের, আমাদের ঘরের ছেলেমেয়েদের সবসময় বারণ করি স্টক মার্কেটে ইনভেস্ট না করার জন্য, কারণ আমরা মনে করি সেটা অনেকটা রিস্কি। কিন্তু স্টক মার্কেটে স্টুডেন্ট লাইফ থেকে যদি ইনভেস্ট করতে পারা যায় তাহলে প্রথমত অনেক দিন সময় পাওয়া যায় স্টক মার্কেট সম্পর্কে বোঝার জন্য, জানার জন্য, কিংবা বিষয়টা কি সেটা শেখার জন্য। এবং শুরু যদি আগে হয় তাহলে অবশ্যই তার ফলাফল একটা সার্টেন লেভেল অফ এজে গিয়ে কিন্তু অনেক বেটার হতে পারে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা ছাত্রাবস্থায় সবসময় টাকা রোজগার করার কথা শিখি। আমরা ছাত্রাবস্থায় কখনো শিখি না টাকা রোজগার করে সে টাকাটাকে ইউটিলাইজ কী করে করতে হবে প্রথমত। এবং দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকে জানবেন যে জীবনের শুরুতে কখনো বিশাল টাকা উপার্জন করে না। তাই যারা বড়লোক ঘরে জন্মেছে কিংবা যারা সুপার রিচ ক্যাটাগরিতে জন্মেছে তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আমাদের দেশের 90% বেশি মানুষ হয় দরিদ্র, না হলে মধ্যবিত্ত পরিবারে জন্মেছে। তাই আমাদেরকে টাকা রোজগারের পাশাপাশি শিখতে হবে টাকাটাকে ইউটিলাইজেশন কী করে করবো, এবং সেই রোজগার করা টাকাটা নিয়ে কীভাবে ওয়েলথ ক্রিয়েট করব। এই ওয়েলথ ক্রিয়েট কিন্তু বিভিন্ন অ্যাসেট ক্লাস থেকে হতে পারে, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাসেট ক্লাস হচ্ছে স্টক মার্কেট। কারণ অন্যান্য যে অ্যাসেট ক্লাসগুলো রয়েছে সেখানে রিটার্নের যে পরিমাণ সেটা কিন্তু অনেক কম স্টক মার্কেটের থেকে। যেমন ধরুন, আমি আপনাদের বলছি যে আপনি যদি স্টক মার্কেটে থাকেন তাহলে 12 থেকে 15% লং টার্মে আপনি ইন্টারেস্ট পেতে পারেন। কিন্তু আপনি যদি সেটা রিয়েল এস্টেটে থাকেন, কিংবা আপনি যদি সেটা সোনা গয়না মানে কমোডিটিসের উপর দেখেন, তাহলে কিন্তু ইন জেনারেল 6 থেকে 8%-এর মধ্যে, কখনো কখনো মার্কেট খুব ভালো থাকলে 8 থেকে 10%-এর মধ্যেই ভ্যারি করে। অর্থাৎ স্টক মার্কেট সব সময় কিন্তু ওয়েলথ গেন করার ক্ষেত্রে 2 to 5%, 2 থেকে 5% এক্সট্রা বেনিফিট জেনারেট করে দিচ্ছে। স্টুডেন্ট লাইফে অনেকটা সময় পাওয়া যায় বলে টাকা কম্পাউন্ডিং হতে থাকে। কম্পাউন্ডিংয়ের অর্থ হচ্ছে আপনি যে টাকাটা বিনিয়োগ করছেন সেই টাকাটার উপর যে গেইন হচ্ছে, ইন্টারেস্ট জেনারেট হচ্ছে, ধরে রাখুন সহজ হিসাবে, সেই ইন্টারেস্টের উপর আবার ইন্টারেস্ট আপনি পেয়ে যাবেন। কীরকম আপনাকে সহজ হিসাবে উদাহরণ দিচ্ছি। দেখুন, ধরুন আপনি 100 টাকা ইনভেস্ট করছেন। 100 টাকা 10% কি? 10 টাকা। প্রথম বছর আপনি 100 টাকা ইনভেস্ট করলেন, সেই টাকাটা 10% ইন্টারেস্ট জেনারেট করলো বা 10% তার ভ্যালুয়েশন বাড়লো। অ্যাকচুয়ালি স্টকের ভ্যালুয়েশন বাড়ে, 10% তার ভ্যালুয়েশন বাড়লো। তাহলে দ্বিতীয় বছর হয়ে যাচ্ছে 110 টাকা। দ্বিতীয় বছরে যদি আপনি আগের মতো যদি সরল সুদ থাকতো তাহলে 10 টাকাই বাড়তো, 120 হতো,
কিন্তু সেটা হচ্ছে না। দ্বিতীয় বছরে যখন আপনি ইন্টারেস্ট পাচ্ছেন, 3 নম্বর বছর গিয়ে আপনার টাকাটা হয়ে যাচ্ছে 121 টাকা। এরপর আপনি চতুর্থ বছরে পেয়ে যাচ্ছেন, চার্টে দেখতে পাচ্ছেন 133.1 টাকা, এবং আপনি পঞ্চম বছরে পেয়ে যাচ্ছেন 146.41 টাকা। অর্থাৎ আপনি যদি লক্ষ্য রাখেন তাহলে বুঝতে পারবেন যে আপনি সহজ সরল হিসাবে শুরুতে যখন টাকা রাখছেন তার 10% হিসাবে যেরকম 10 টাকা বুঝছেন, কম্পাউন্ডিংয়ে কিন্তু সেই 10 টাকাটা ক্যালকুলেট হচ্ছে না, কম্পাউন্ডিংয়ে তার বেশি টাকাই আসছে। সিমিলারলি 100 টাকা যেটা আপনারা চার্টে দেখতে পাচ্ছেন, সেটা পরবর্তী 4 বছর অর্থাৎ টোটাল 5 বছর 100 টাকার ইনভেস্টমেন্ট ইয়ারটা ধরলে টোটাল 5 বছরে হওয়া উচিত ছিল সহজ সরলভাবে 140 টাকা, যদি 10 টাকা করে আপনি 4 বার যোগ করেন। কিন্তু কম্পাউন্ডিং থাকার ফলে এটা হয়ে গেল 146.5 টাকা। এটা 100 টাকা বলে এতটা অ্যামাউন্ট কম লাগছে। এবার চলে আসছি যে আপনাদের 100 টাকা হচ্ছে বলে হয়তো মনে হচ্ছে খুব অল্প তফাৎ, কিন্তু যদি আপনি 10 লাখ টাকা রাখতেন তাহলে কিন্তু আপনি 14 লাখ টাকা পাওয়ার বদলে কম্পাউন্ডিং ইন্টারেস্টের জন্য 14,64,100 পেতেন। যদি আপনি 1 কোটি টাকা ইনভেস্ট করতেন তাহলেই এটা কম্পাউন্ডিংয়ের জন্য 1,40,00,000 বদলে আপনি পেতেন হচ্ছে 1,46,41,000 টাকা। অর্থাৎ 10 লাখের ক্ষেত্রে 64,100 টাকা, কিংবা 1 কোটির ক্ষেত্রে 6,41,000 টাকা। এই এক্সট্রা গেনটা কিন্তু কম্পাউন্ডিংয়ের জন্য এসছে। এবার যদি আপনি বৃদ্ধির হারটাও লক্ষ্য করেন তাহলে চার্টে দেখতে পাবেন 100 টাকা ইনভেস্ট করে প্রথম বছর আপনার অর্থ বৃদ্ধি পেয়েছে 10 টাকা, দ্বিতীয় বছর আপনার অর্থ বৃদ্ধি পেয়েছে 11 টাকা, তৃতীয় বছর আপনার অর্থ বৃদ্ধি পেয়েছে 12.1 টাকা, চতুর্থ বছর আপনার অর্থ বৃদ্ধি পেয়েছে 13.31 টাকা। যত বছর বাড়ছে একই টাকা ইনভেস্টমেন্টে আপনার অর্থ বৃদ্ধির হারটাও বাড়ছে, আবার অর্থটাও বাড়ছে। এটাকে বলা হয় পাওয়ার অফ কম্পাউন্ডিং, অর্থাৎ যেটা আইনস্টাইন বলেছিলেন যে এটা একটি পৃথিবীর আশ্চর্যজনক বিষয়। এই আশ্চর্যজনক বিষয়টার সব থেকে সুবিধা কি? স্টুডেন্ট লাইফে যেটা আপনার হাতে টাকা কম রয়েছে, কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে সময়, এবং এই সময়ে যদি আপনি পাওয়ার অফ কম্পাউন্ডিংটাকে ইউজ করতে পারেন তাহলে আপনি অনেক লাভবান হতে পারবেন। আমি একটা সুন্দর ক্যালকুলেশন দিয়ে আপনাদের স্টুডেন্ট লাইফে ইনভেস্ট করলে কি সুবিধা হচ্ছে, এবং বড় বয়সে গিয়ে যারা স্টুডেন্ট লাইফে ইনভেস্ট করছে না, ভাবছে বড় বয়সে গিয়ে অনেক টাকা ইনভেস্ট করে দেবো, তাদের কি অসুবিধা হচ্ছে, আসুন একটা ক্যালকুলেটরের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। প্রথম সিচুয়েশন দেখুন, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে ধরুন একজন, তার বয়স 40 বছর, তিনি 20 বছর অর্থাৎ 60 বছর, পরবর্তী 20 বছর তিনি ইনভেস্ট করবেন। 60 বছর বয়স তার হচ্ছে রিটায়ারমেন্ট এজ, এবং 60 বছর বয়সে তিনি হিসাব করছেন যে আমি রিটায়ারমেন্টের জন্য একটা কর্পাস অ্যামাউন্ট পাবো। তিনি মাস গেলে 10,000 টাকা করে ইনভেস্ট করতে শুরু করলেন। তিনি অন অ্যান অ্যাভারেজ 15% যদি ইন্টারেস্ট পান, যদি 20 বছর ধরে তিনি ইনভেস্ট করেন, 24 লক্ষ টাকা ইনভেস্ট করবেন। তার কারণ হচ্ছে প্রতি বছর 1,20,000 টাকা করে হচ্ছে, 10,000 টাকা করে ইনভেস্ট করলে 24 লক্ষ টাকা তিনি ইনভেস্ট করবেন, এবং 24 লক্ষ টাকা ইনভেস্টের জন্য তিনি কিন্তু টোটাল যে ইন্টারেস্টটা তার জন্য পাবেন 24 লক্ষ টাকার থেকে, সেটা হচ্ছে 1,27,59,550 টাকা, এবং তিনি ম্যাচিউরিটির সময় টোটাল অ্যামাউন্ট হাতে পাবেন 1,51,59,550 টাকা। আপনাদের মনে হবে অনেক, বারে বা 10,000 টাকা ইনভেস্ট করে এত টাকা পাচ্ছি। আসুন সিনারিও 2তে মাস গেলে 10 নয় 5,000 টাকা করে ইনভেস্টমেন্ট শুরু করছে। ধরুন একটা ছাত্র 20 বছর বয়সে সে ইনভেস্টমেন্ট শুরু করছে, সে 60 বছর বয়স পর্যন্ত ইনভেস্ট করবে, এবং তার জন্য সে মাস গেলে 5,000 টাকা ইনভেস্ট করছে। সে 40 বছর ধরে, 60 বছর বয়সে যখন সে রিটায়ারমেন্ট হবে, 40 বছর ধরে ইনভেস্ট করছে। সে মাস গেলে 5,000 টাকা ইনভেস্ট করছে, সেম ইন্টারেস্ট রেট পাচ্ছে 15%। সে 40 বছর ইনভেস্ট করছে, একই অ্যামাউন্ট ইনভেস্ট করছে, আগের ক্ষেত্রেও 24 লাখ, এক্ষেত্রেও 24 লাখ, কিন্তু তার ম্যাচুরিটি অ্যামাউন্ট আসছে কত জানেন? 15,70,18,777 টাকা, এবং সে টোটাল রিটার্ন মানে এক্সট্রা ইনভেস্টমেন্টের ওপর যে এক্সট্রা রিটার্ন সেটা পাচ্ছে 15,46,18,777 টাকা। ঠিক শুনছেন, এটাই পাচ্ছে, এবং সে 1,51,00,000 বদলে 15,70,00,000 টাকা প্রায় পাচ্ছে, এবং অলমোস্ট ধরে নিন প্রায় 13.5 কোটি টাকা এক্সট্রা পাচ্ছে, এক্সট্রা টাকা দিয়ে না, এক্সট্রা সময় দিয়ে। এটাকেই বলা হয়
পাওয়ার অফ কম্পাউন্ডিং। এটাই হচ্ছে স্টক মার্কেটে সময়ের দাম, এটাই হচ্ছে স্টক মার্কেটে আর্লি স্টার্ট করার দাম। সেই জন্য স্টক মার্কেটে ইনভেস্ট করার আগে সব থেকে মনে রাখতে হবে যে কতটা আর্লি আমি স্টক মার্কেটে এন্ট্রি নেব। চলে আসছি পরবর্তী পয়েন্টে, স্টুডেন্টদের কী কী দিক লক্ষ্য করতে হবে। স্টুডেন্টদের প্রথমেই লক্ষ্য রাখতে হবে যে আমরা স্টক মার্কেটে কিভাবে ইনভেস্ট করব এবং কিভাবে নলেজ গেইন করব। তার কারণ হচ্ছে যে যদি লক্ষ্য কোনো বস্তুতে না থাকে, অর্থাৎ স্টুডেন্টরা স্বপ্ন দেখতে শুরু করলো, স্টুডেন্টরা ফার্স্টে ঠিক করতে আরম্ভ করলো যে এত টাকা আমার জীবনের লক্ষ্য, তাহলে সেই লক্ষ্যটা নিয়ে তারা যদি জীবনে এগোতে পারে তাহলে কিন্তু একটা তারা ফর্মুলা বা পাথওয়ে তৈরি করতে পারবে। আমাদের ভারতবর্ষের এডুকেশনাল সিস্টেমে সবথেকে খারাপ জিনিস হচ্ছে আমরা থিওরিটিক্যাল পড়াশোনাটার দিকে খুব জোর দিই, কিন্তু প্র্যাকটিক্যাল পড়াশোনাটা আমাদের সেই অর্থে হয় না। তাই একদম কলেজ কিংবা ইউনিভার্সিটি পাস করে যদি কেউ ঠিক করে যে আমি এবার টাকা জমাবো, তাহলে তাকে 3টে লক্ষ্য প্রধানত স্থির করতে হবে। 1, মাসে কত টাকা তারা জমাতে পারছে, তারা টোটাল কত টাকা কর্পাস অ্যামাউন্ট নিজেদের জীবনে দেখতে চায় কিংবা কত টাকা স্বপ্ন দেখে, এবং 3, কোথায় কোথায় তাদের বাজে বা এক্সট্রা খরচা হচ্ছে যে টাকাটা কাট করে, কস্ট কাটিং করে তারা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিংবা স্টক মার্কেট কিংবা ডিম্যাট অ্যাকাউন্টে রাখতে পারে। তাই এই 3টে লক্ষ্য কিন্তু স্টুডেন্টদের সবার আগে রাখতে হবে। মনে রাখবেন যে যখন রতন টাটা জাগুয়ার এবং ল্যান্ড রোভার নিল এবং সেই কোম্পানিগুলো লসে রান করছিল, তখন রতন টাটার কোম্পানি তারা টাটা মোটরস যায় হচ্ছে ম্যানেজিং কনসালটেন্সির কাছে, অর্থাৎ কোম্পানি ম্যানেজ করতে পারে এরকম কনসালটেন্সির কাছে। তারা বেশ কিছু সাজেশন টাটা মোটরসকে দেয়, তার মধ্যে একটা ছিল কস্ট কাটিং। তাই টাটাকে যদি তাদের বিজনেস বা তাদের ফিউচার বেটার করার জন্য কস্ট কাটিং করতে হয়, আপনি তো কোন ছাড়। এরপর আসছে স্টুডেন্টদের কত টাকা বিনিয়োগ করা উচিত। এখানে কোনো লিমিটেশন নেই, স্টুডেন্টদের অ্যাকচুয়ালি তাদের নিজস্ব অর্থনৈতিক স্থিতি অনুযায়ী বিনিয়োগ করা উচিত। এবং কোনো স্টুডেন্ট সে যদি প্রত্যেক বছর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নিয়ম করে পরপর রাখতে পারে, তাহলে কিন্তু তার অনেক টাকা ফিউচারে তৈরি হবে। অলরেডি অনেক ক্যালকুলেটর মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে যে কোনো স্টুডেন্ট সে কত টাকা রাখছে এবং ভবিষ্যতে কত টাকা রাখতে চায় সেই পরিকল্পনা কিন্তু করতে পারবে। তাই কত টাকা রাখা উচিত সেটা কিন্তু প্রপারলি এক্স্যাক্টলি বলাটা সম্ভব নয়। তবে টাকা রাখার কথা যখন বলছি, ছাত্রছাত্রীদের একটা কথা বলে রাখি, যেটা একটা স্টুডেন্টদের করে রাখতে হবে নিজেদের জীবনের জন্য, সেটা হচ্ছে একটা এমার্জেন্সি ফান্ড। স্টক মার্কেটে বিনিয়োগ, বিজনেস, রিয়েল এস্টেট, সোনা, এই সমস্ত কিছু কেনা হবে, কিন্তু তার আগে তার যে হাত খরচা কিংবা বাড়িতে কোনো মানুষ যদি বিপদে পড়ে যান, তখনকার জন্য প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ছোট হলেও এমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখা উচিত। তাই আমার মনে হয় আগে একটা ছোট্ট এমার্জেন্সি ফান্ড রেডি থাকবে, তারপর কিন্তু বিনিয়োগে আসা উচিত। বিনিয়োগটা প্রত্যেকের নিজস্ব অর্থনৈতিক সামর্থ্য নিয়ে। তবে কেউ যদি জিজ্ঞেস করে যে ন্যূনতম কত বিনিয়োগ দিয়ে শুরু করা উচিত, আমি বলবো ন্যূনতম বিনিয়োগে কোনো সিস্টেম নেই। মিউচুয়াল ফান্ড কিংবা স্টক মার্কেট যে কোনোটায় তোমরা শুরু করতে পারো। তোমরা 500-1000 টাকা যে কোনো ধরনের অল্প স্বল্প অ্যামাউন্ট দিয়ে কিন্তু বিনিয়োগ শুরু করতে পারো। কোন কোন ধরনের জায়গায় স্টুডেন্টরা ইনভেস্ট করবে, আমি আজকে মূলত ইকুইটি এবং মিউচুয়াল ফান্ডের দিকটাই কভার করছি। সেই জন্য বলছি যে যদি কেউ মিউচুয়াল ফান্ডও কেনে কিংবা স্টকস কেনে, মিউচুয়াল ফান্ড কিনলে নিফটি 50 অর্থাৎ টপ 50 কোম্পানি আমাদের দেশের, আর যদি স্টকসও কেনে তাহলে কিন্তু ব্লু চিপ কোম্পানির দিকে লক্ষ্য রেখে ইনভেস্ট করা উচিত। অর্থাৎ মার্কেটের টপ যে কোম্পানিগুলো আছে, টপ 10 কিংবা টপ 50 কোম্পানির মধ্যে যারা রয়েছে, যারা তার নিজস্ব সেক্টরের রাজা, তাদেরকে ভরসা করে টাকা দেওয়া উচিত ছাত্রছাত্রীদের, কারণ তারা লং টার্মে টাকা রাখছে। অর্থাৎ ধরুন যদি এফএমসিজি বলেন, আমি কোনো স্টকের কিন্তু সাজেশন দিচ্ছি না, আমি শুধুমাত্র উদাহরণ দিচ্ছি। যদি এফএমসিজি বলেন তাহলে হিন্দুস্তান ইউনিলিভার কিংবা আইটিসি, বড় কোম্পানি, ব্লুচিপ কোম্পানি, এরা সহজে ডুববে না, এখানে টাকা রাখতে পারেন। যদি টেকনোলজির দিকে হয় তাহলে টিসিএস, ইনফোসিস এরা রয়েছে। যদি ডিফেন্স সেক্টরে হয় তাহলে হিন্দুস্তান এরোনটিক লিমিটেড রয়েছে। তো এই ধরনের যে বড় বড় কোম্পানি রয়েছে সেখানে টাকা রাখতে পারা উচিত। তার কারণ হচ্ছে এই টাকাগুলো তারা স্টুডেন্টরা অনেক লম্বা সময় নিয়ে যেহেতু খেলবে, তাদের অনেক রিটার্ন জেনারেট করার দিকে নজর না রেখে তাদের লক্ষ্য রাখা উচিত যে তারা কিভাবে স্টেবল ইনভেস্ট করবে এবং তাদের টাকা কোথায়
ডুবে যাবে না। তাই অবশ্যই আমার কথা অনুযায়ী যদি আমার কথা কেউ শোনে তাহলে অবশ্যই বড় কোম্পানিতে ইনভেস্ট করা উচিত। আর ছাত্রছাত্রীদের ইনভেস্টমেন্ট নিয়ে বলতে গেলে আমি বলতে চাই যে যদি তোমরা মনে করো যে স্টক মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ড ছাড়া ট্রেডিং করবে, বা যারা দেখছেন তারা যদি মনে করেন, তাহলে একটা গুড অপশন রয়েছে। যারা আজকের ভিডিও স্পন্সর তারা হচ্ছে অ্যালাইস ব্লু। এই অ্যালাইস ব্লু এমন একটি প্ল্যাটফর্ম যার সাহায্যে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা যায়। ডিম্যাট অ্যাকাউন্ট অর্থাৎ যেখান থেকে শেয়ার কেনাবেচা করা যায়, এবং এই ডিম্যাট অ্যাকাউন্টের সাহায্যে খুব সহজেই ট্রেডিং করতে পারা যাবে। অন্যান্য ট্রেডিং প্ল্যাটফর্মে প্রতি অর্ডারে 20 টাকা করে লাগে, সেখানে এরা 15 টাকা করে চার্জ নিচ্ছে, এবং এদের একটি নিজস্ব হেজ টুল রয়েছে যেটাকে বলা হয় ওয়ানলি অপশন। এই ওয়ানলি অপশনের মাধ্যমে খুব ভালোভাবে অপশন ট্রেডিং করতে পারা যায়। এছাড়া কোন কোন স্ট্র্যাটেজি ইউজ করবেন ট্রেডিং করার জন্য সেটাও কিন্তু এই ওয়ানলি অপশানে অটোমেটিক্যালি একটা সাজেশন আসে, কিংবা আপনি যদি মনে করেন নিজস্ব স্ট্র্যাটেজি ইউজ করবেন ট্রেডিং করার জন্য সেটাও আপনি করতে পারবেন। এরকম ওয়ানলি ছাড়াও আরও অনেকগুলো খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট অ্যালায়েন্স ব্লুয়ের ডিম্যাট অ্যাকাউন্ট খুললে তার সাথে এক্সট্রা বেনিফিট হিসেবে পাওয়া যাচ্ছে। লিঙ্ক ডেসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি, আপনারা ইনস্টল করে কিন্তু দেখতে পারেন। এটা কিন্তু একটা খুব সিরিয়াস যারা ট্রেডার তাদের জন্য গুড প্ল্যাটফর্ম হিসাবে আপনাদের কাজে লাগতে পারে। চলে আসছি আমাদের শেষ পয়েন্ট, যে কোন কোন ভুলগুলো স্টুডেন্টদের এড়িয়ে চলা দরকার স্টক মার্কেটের ক্ষেত্রে। প্রথম ভুল যেটা এড়িয়ে যাওয়ার কথা সেটা হচ্ছে যার তার থেকে সাজেশন নেওয়া। অর্থাৎ স্টক মার্কেটে এলেই সবাই বিশেষজ্ঞ হয়ে যাবে। যে জীবনে কোনোদিনও স্টক মার্কেটে আসেনি সেও বলতে আরম্ভ করবে যে ওখানে যাওয়া উচিত না, গেলে কি কি ক্ষতি হতে পারে। আবার যে অল্প বিস্তর ট্রেডিং করেছে বা কিংবা স্টকে ইনভেস্ট করেছে সে হুড়ুর করে বলতে আরম্ভ করে দেবে যে কোন স্টকটা কেনা উচিত, কোন স্টকটা কেনা উচিত না। আমি বলবো ছাত্রছাত্রীদের তোমরা নিজেদের মতো করে ফার্স্টে একটা রিসার্চ শুরু করো, এবং আমি যে পয়েন্টগুলো বললাম যে কেন করবে সেটা ভালো করে বোঝো। কি কি লক্ষ্য স্থির রেখে তুমি স্টক মার্কেটে ইনভেস্ট করবে আগে সেই লক্ষ্যটা রাখো। দরকার হলে খাতায় কিংবা তোমাদের ল্যাপটপ কিংবা কম্পিউটারে লেখো কি কি লক্ষ্য রয়েছে। শেয়ার বাজার সম্পর্কে ভালোভাবে গবেষণা করে জেনে বুঝে তারপর টাকা লাগাও। শুরুতেই কিন্তু অনেক টাকা না জেনে বুঝে লাগিয়ে দিও না। তাই আগে ভালোভাবে বোঝো, ভুল লোকের থেকে পরামর্শ দিও না, বুঝে তারপর ইনভেস্ট করো। দ্বিতীয়ত হচ্ছে স্টুডেন্টরা খুব আবেগপ্রবণ হওয়াতে কোনো স্টক, বড় কোম্পানির স্টক হয়তো ওভারঅল মার্কেটটা নেমেছে, সেই স্টকটা একটু কমে গেছে, বেশিও না, হয়তো 2%, 3% কিংবা 5-6% কমে গেছে। ছাত্রছাত্রীরা না খুব টেনশানে পড়ে যায়, তারা ভাবে এক্ষুনি আমি স্টকটা বেচে দিচ্ছি। সেটা কিন্তু করা যাবে না। স্টক মার্কেটে ধৈর্য রাখতে হবে। এখানে খারাপ কিংবা ভালো সময় আসে। যদি কোনো কোম্পানির শেয়ার পড়েও যায় সেটা মার্কেটের আবেগের কারণে পড়ছে নাকি তাদের কোনো টেকনিক্যালি সত্যিকারের অসুবিধা আছে সেটা বুঝে তারপর সেই শেয়ারটা বিক্রি কিংবা আরও বেশি কেনার সিদ্ধান্ত নেবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে লক্ষ্য রাখবে যে তোমার স্টক কেনা হয়েছে দীর্ঘ জীবন ইনভেস্ট করার জন্য। একবার ওয়ারেন বাফেটকে বলা হয়েছিল যে আপনি একটা কোম্পানি কতদিন হোল্ড করতে চান, তিনি বলেছিলেন যে লাইফ টাইম। সেই রকম তোমরা যখন ছাত্রছাত্রীরা কোনো স্টক মার্কেটে ইনভেস্ট করতে যাচ্ছ তখন তোমরা লাইফ টাইমের জন্য ইনভেস্ট করতে যাচ্ছ। সেই জন্য খুব দ্রুততার সাথে আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নিও না। এবং 3 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে পোর্টফোলিও ডাইভার্সিফাই করবে। একই স্টকে অনেক টাকা ইনভেস্ট করে দিলাম, একই স্টক হয়তো বিগত কয়েক মাস কিংবা 1 বছর 1.5 বছরে ভালো রিটার্ন দিয়েছে বলে ওই স্টকেই আমার পোর্টফোলিওর 60-70 কিংবা 80% টাকা দিয়ে দিলাম, এটা করো না। যে কোনো স্টক সেক্টর ওয়াইজ ডাইভার্সিফাই করবে, ভালোভাবে নলেজ গেইন করো, তবে তুমি কিন্তু ভবিষ্যতে অনেক দিন যাবার পর ভালো টাকা রোজগার করতে পারবে শেয়ার বাজার থেকে। এবং অবশেষে বলে রাখি, সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফে যদি হাতে টাকা থাকে সেটা নিয়ে আমরা যে বারবার ভাবি যে একটা আইফোন কিনে নেবো, একটা ল্যাপটপ কিনে নেবো দামি, একটা বাইক কিনে নেবো, সেটা না করে ফিউচারের জন্য ওয়েলথ গেইন করার জন্য সঠিক জায়গায় ইনভেস্ট করবে। দেখবে একটা দিন এমন আসবে যখন আইফোন কেনার জন্য আর হয়তো ভাবতেও হবে না। তো যাই হোক, এই গেল আমাদের টোটাল আজকের আলোচনা। ছাত্রছাত্রীদের আশা করি ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিও, তার উপর আমরা ভিডিও বানাবো। আজকের জন্য এখানেই শেষ করব। তবে শেষ করার আগে আমার একটা গানের চ্যানেল রয়েছে যেটার নাম অরিজিৎ চক্রবর্তী। আমি ওখানে বাংলা গান গেয়ে থাকি। ডেসক্রিপশানে আমার গানের চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা যদি বাংলা গান শুনতে ভালোবাসো তাহলে ওই চ্যানেলটা গিয়ে একটু গান শুনতে পারো। আজকের জন্য এখানেই শেষ করছি। নমস্কার।